রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার সড়ক পর্যাপ্ত না হওয়ায় ভোগান্তির শিকার ব্যবহারকারীরা। গেটওয়েগুলোকে রিং রোডের মতো নেটওয়ার্কের আওতায় আনার তাগিদ। আমাদের প্রবেশদ্বারগুলি আসলে বিজ্ঞানসম্মত না। রিং রোড থাকলে একজন লোক একটা দিয়ে আসার হতে হলো 9টার অপশন সে পেয়ে যাচ্ছে। ব্যয়বহুল হলেও অর্থনীতিতে অবদান রাখবে বলছে বিশেষজ্ঞরা। কয়েক শত কোটি টাকা লাগবে এগুলো করতে, আর এটা না হওয়ার পর প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা আমাদের প্রতি বছর আমরা খরচ হচ্ছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে ভিড়। গরমে ভাটা পড়েনি উৎসাহে, তবে অভিযোগ আছে ব্যবস্থাপনা নিয়ে। প্রচন্ড দাবদাহে পড়ছে রাজধানী সহ পুরো দেশ। কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আবহাওয়া অফিস বলছে অবস্থা থাকবে আরো 2-3 দিন। কোরবানির ঈদের আগে রাজধানীর শপিং মলগুলোতেও চলছে কেনাকাটা। অতিরিক্ত গরমে ক্রেতা সমাগম কম বলছেন বিক্রেতারা। চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ইউজিসি ভবনে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কর্মকর্তা সহ আটক 3। এবং টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ। মামলা দায়েরের পর দুজনকে গ্রেফতার করলেও পুলিশ বলছে শুধু নির্যাতনের কথা। গত 3 দিনের তুলনায় আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়। কারণ দেয়া হচ্ছে 23 সেপ্টেম্বরের টিকিট। আজ ভিড়ের সাথে যোগ হয়েছে প্রচন্ড গরম। তাই বলে উৎসাহ আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি টিকিট কিনতে আসে নারী ও পুরুষদের। সকাল 9টায় খোলা হয় কাউন্টার। গতকাল সন্ধ্যা থেকে স্টেশনে ভিড় জমাতে থাকেন টিকিট প্রত্যাশীরা। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পরও টিকিট পাওয়া নিয়ে অনেকে সংশয়ে থাকলেও যারা পেয়েছেন তারা মুহূর্তেই ভুলে গেছেন সেই দীর্ঘ প্রতীক্ষার কথা। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ আনন্দযাত্রা। তাই শত কষ্ট মেনে নিয়ে ট্রেনের টিকিট সংগ্রহে দীর্ঘ অপেক্ষা। আর তাই সকাল 9টায় কাউন্টার খোলা হলেও বৃহস্পতিবার থেকেই ভিড় জমিয়েছেন টিকিট প্রত্যাশীরা। দীর্ঘ অপেক্ষার পর হাতে টিকিট পেয়ে তাই বিজয়ের হাসি সবার চোখে মুখে। এটা তো অনেক আনন্দের বিষয়, সবাই পরিবারকে একসাথে নিয়ে দেশের বাড়িতে যাব। মজা লাগছে, আমি যে ঈদে বাড়িতে যাচ্ছি। পিতামাতা শীত করার জন্য বাড়ি যাওয়া, যদিও একটু কষ্ট হচ্ছে তারপর অনেক ভালো লাগতেছে। শুক্রবার বিক্রি হচ্ছে 23 সেপ্টেম্বরের আগাম টিকিট। সকাল 9টা থেকে শুরু হওয়া টিকিট বিক্রি চলবে বিকেল 5টা পর্যন্ত। সর্বোচ্চ 4টি করে কিনতে পারছেন একজন টিকিট প্রত্যাশী। প্রতিদিনের একই অভিযোগ, ধীর গতির সাথে শুক্রবার যোগ হয়েছে প্রচন্ড গরম। এখানে প্রচুর গরম, এখানে ফ্যান না হলে খুবই অসুবিধা, বিশেষ করে মহিলাদের। আমরা কালকে রাত 8টার দিকে এখানে এসে দাঁড়াইছি এবং এখানে সিরিয়াল মেনটেন করে আমাদের একটা টোকেন দেওয়া হয়। সেই টোকেনে আমাদের 190। এখন পর্যন্ত আমরা এই অবস্থায় এখানে আসে প্রথম থেকে সিরিয়ালই পাই না। কোন সিরিয়ালে দাঁড়াবো? আমার প্রায় আধা ঘন্টা লাগছে সিরিয়াল খুঁজতে। কালকেও আমি 2বার এসে ঘুরে গেছি, সারাদিন ছিলাম, টিকিট পাইনি। এদিকে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে বলে জানালো রেল কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা এবং কালোবাজারি ধরতে 3 স্তরের নিরাপত্তা নিয়েছেন তারা। 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করছি। প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা জায়গায় সিভিল এবং পোশাকে আমাদের লোকজন আছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দিন দিন লোক বাড়ছে, আমাদের জায়গা স্পেসটা কিন্তু বাড়েনি, স্পেসটা আগের মতোই আছে। ভবিষ্যতে আমরা যদি এখান থেকে বুকিং কাউন্টারটা শিফট করতে পারি তাহলে হয়তো এই সমস্যার সমাধান করা যাবে। ফ্যানের ব্যাপারটা আমরা আমাদের মাথায় আছে, আমরা চেষ্টা করব যাতে আগামীতে কাউন্টারের সামনে ফ্যান লাগানো যায় কিনা। শুক্রবার দেয়া হবে 14,650 টিকিট। এর মধ্যে রেল স্টেশন থেকে ক্রেতারা পাবেন প্রায় 9,500। বাকি টিকিটগুলো সংরক্ষিত থাকবে এই টিকিট রেলের কর্মকর্তা কর্মচারী, ভিআইপি সহ অন্যান্যদের জন্য। ফরিদুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। টিকিট প্রত্যাশীদের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন। সজল, টিকিট বিক্রির এই 5 ঘন্টা পরে এসে কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে গেছে টিকিট প্রত্যাশী যাত্রীর চাপ। এখন এই কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলোর সামনে কিন্তু ঠিক সকাল থেকে
বেলা 1টা পর্যন্ত যে পরিমাণ যাত্রী চাপ ছিল তা অনেকটাই কমে এসেছে। আপনাকে জানাই যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে রেলওয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন এসেছিলেন এবং তিনি এসে আমাদেরকে জানিয়ে গেছেন যে সকলে আসলে আজকে টিকিট পাবে না এবং যারা পাবে না যাত্রার দিন তারা আসলে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে তাদেরকে, এমন তথ্য তিনি আমাদেরকে জানিয়ে গেছেন। সজল, কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এরকম একটি কথা শোনা যাচ্ছিল যে কোনো কোনো কাউন্টার থেকে যে টিকিট শেষ হয়ে গেছে এবং এই কথা শোনার পরই কিন্তু যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে এবং পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সজল, আজ কিন্তু এখান থেকে 14,633টি টিকিট আসলে বিক্রি করা হচ্ছে, যার 65% এখান থেকে কাটা যাচ্ছে, 25% ই টিকিটিং ব্যবস্থার মাধ্যমে, 5% রেলওয়ে কর্মকর্তা কর্মচারী এবং 5% ভিআইপিদের জন্য। সজল, এখানে সকাল থেকে এসে আমরা দেখেছি, আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদের কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন। তারা অভিযোগ করেছেন যে টিকিট দিতে ধীর গতির অভিযোগ করেছেন তারা। এছাড়া আমরা সমস্ত অভিযোগ নিয়ে আসলে গিয়েছিলাম স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তীর কাছে। তিনি জানিয়েছেন যে আসলে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। এছাড়া এখানে যে ফ্যান নাই, সেই ফ্যান না থাকার কারণেও কিন্তু যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তো সব মিলিয়ে 2,50,000 যাত্রী কিন্তু এবার রেলওয়ে যাত্রী আনা নেয়া করবে এবার ঈদ উপলক্ষে। সজল, আরেকটি তথ্য দিয়ে শেষ করতে চাই, তা হলো যে আজ কিন্তু বেলা 5টা পর্যন্ত টিকিট দেওয়া চলবে এবং আজ 23 সেপ্টেম্বরের টিকিট দেওয়া হচ্ছে আপনি জানেন, এবং আগামীকাল সকাল থেকে দেওয়া হবে 24 সেপ্টেম্বরের শেষ টিকিট এবং কালই কিন্তু অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। সজল। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। এদিকে চট্টগ্রাম থেকেও চতুর্থ দিনের মতো রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের 9টি রুটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 9টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, গতকাল সন্ধ্যার পর থেকেই স্টেশন চত্বরে টিকিটের জন্য ভিড় করতে শুরু করেন ঈদে ঘরমুখী যাত্রীরা। চতুর্থ দিনে আজ দেয়া হচ্ছে 23 সেপ্টেম্বরের অগ্রিম টিকিট। এদিকে 9টি প্রধান ট্রেনের পাশাপাশি দেয়া হচ্ছে 2টি বিশেষ ট্রেনের টিকিটও। নারীদের জন্য একটি আলাদা কাউন্টার সহ মোট 7টি কাউন্টার থেকে আজ মোট 5,500 টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ। এছাড়া একজন যাত্রীকে সর্বোচ্চ 4টি টিকিট দেওয়া হচ্ছে। এদিকে টিকিট বিক্রি স্বচ্ছ ও স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো স্টেশন এলাকা 32টি সিসিটিভি ক্যামেরা ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি র্যাব পুলিশও মনিটরিং করছে। ঈদে ঢাকা ছাড়েন লাখ লাখ মানুষ, আর ঘরমুখ এই মানুষের বড় একটা অংশই ব্যবহার করেন সড়কপথ। কিন্তু ঢাকা থেকে বেরোবার বা ঢাকায় ঢোকার যে কয়টি পথ রয়েছে সেগুলো প্রয়োজনের তুলনায় কতটা পর্যাপ্ত, সে উত্তর মেলে এই ঈদ মৌসুমে। আর পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার গেটওয়েগুলোকে যদি রিং রোডের মতো একটি সড়ক নেটওয়ার্কের আওতায় আনা যায় তাহলে উৎসবের মৌসুমে যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে। অন্যদিকে এমন সড়ক নেটওয়ার্ক দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। রিং রোড বিশ্বের অনেক দেশে রয়েছে এর অনেক উদাহরণ। শহরে ঢোকার যে কটি পথ রয়েছে সেই পথগুলোকে যদি একটি সড়ক নেটওয়ার্কের আওতায় আনা যায় তাহলে শহরে ঢোকার জন্য সৃষ্টি হয় একাধিক পথ। আর এটাই হলো রিং রোডের কাজ। আর এ পথের কারণে চালক যখন নির্দিষ্ট কোনো রাস্তায় প্রচন্ড গাড়ির চাপ দেখেন তখন তিনি সহজেই রিং রোডের বিকল্প পথ ধরে শহরে ঢুকতে বা বেরোতে পারেন। রাজধানী ঢাকা এ শহরটি থেকে বেরোবার বা শহরে ঢোকার যে কটি পথ রয়েছে সেই পথগুলোর মাঝে নেই কোনো সড়ক নেটওয়ার্ক। আর তাই উৎসবের মৌসুমে ঢাকা থেকে বেরোতে বা ঢাকায় ঢুকতে দুর্ভোগ ওঠে চরমে। আমাদের প্রবেশদ্বারগুলি আসলে বিজ্ঞানসম্মত না। বড় বড় সিটিতে ইনার রিং রোড থাকে, মিডিল রিং রোড থাকে, আউটার রিং রোড থাকে। অর্থাৎ 8টা বা 9টা যদি ঢাকার প্রবেশদ্বার থাকে, এখন আলাদা আলাদা এগুলি প্রবেশদ্বারগুলি, কিন্তু রিং রোড থাকলে একজন লোক একটা দিয়ে আসার হতে হলো 9টার অপশন সে পেয়ে যাচ্ছে। ডক্টর শামসুলকের মতে রিং রোড করা সম্ভব হলে ফি বছর উৎসবের সময় ঢাকা থেকে বেরোবার পথে পুলিশ নামিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টার প্রয়োজন হতো না। ভারসাম্যপূর্ণ অবকাঠামো তাকেই বলে গাড়ির সংখ্যা বাড়বে, ক্যাপাসিটির সংখ্যা বাড়বে, কিন্তু আমাদের হলো উল্টা, বাইরের দিকে চওড়া আর ভেতরের দিকে এসে সরু। এইটা কনফিগারেশনই বলে দিচ্ছে যানজট হতে বাধ্য। এমন রিং রোড বা বৃত্তাকার সড়ক তৈরি কিছুটা ব্যয়বহুল, কিন্তু পরিবহন বিশেষজ্ঞরা বলছেন যদি একবার এটি টেকসইভাবে তৈরি করা সম্ভব হয় তাহলে তা দেশের অর্থনীতিতেও অবদান রাখবে। এগুলো হলে হয়তো আপনার কয়েক শত কোটি টাকা লাগবে এগুলো করতে,
আর এটা না হওয়ার পর প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা আমাদের প্রতি বছর আমরা খরচ হচ্ছে। ঢাকার পরিধি দিন দিন যেমন বাড়ছে তেমনি ব্যবহার হচ্ছে এর ভূমির, আর তাই রিং রোড করার যে সুযোগ তাও সংকুচিত হচ্ছে আবাসনের চাপে। বিশেষজ্ঞরা বলছেন এ ব্যাপারে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে ঈদের সময় যানজটের দুর্ভোগ আরও বাড়বে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আজ চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত চলে ভর্তি পরীক্ষা। 23টি কেন্দ্রে মোট 84,784 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে 29টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে 3,162টি এবং 9টি সরকারি ডেন্টাল কলেজ ও সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট 532টি আসন রয়েছে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজে 5,325টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে 1,280টি আসন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয়া এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র সহজ হয়, খুশি শিক্ষার্থীরাও। অনেক ইজি হয়েছে, মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। ইনশাআল্লাহ মানে আমি মেডিকেলে চান্স পাবো বলে আশা করি। কোশ্চেন মোটামুটি সহজই ছিল, আর হ্যাঁ ভালো হয়েছে পরীক্ষা। চেষ্টা করছি সব দাগানোর, তো মোটামুটি ভালোই হয়েছে। পরীক্ষার কোশ্চেন অনেক ইজি আসছে, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি কোচিং সেন্টার কদিন আগে থেকে বন্ধ করে দিয়েছি, আমার নির্দেশ বন্ধ হয়ে গেছে, এবং তার মধ্যেও কয়েকজন জালিয়াতি করার চেষ্টা করেছিল, ভুয়া প্রস্তাব তৈরি করার চেষ্টা করেছিল, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার করেছে। তারা যদি শিক্ষার্থী হিসাবে উত্তীর্ণ হতে পারে, ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, ভর্তি যুদ্ধে যদি উত্তীর্ণ হতে পারে, বিশ্বাস করি তারা একদিন নিশ্চয়ই বাংলাদেশের ভালো চিকিৎসক হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিতে অভিযান চালিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ সহ 3 জনকে আটক করেছে র্যাব। অভিযান এখনও চলছে। র্যাবের প্রধান কার্যালয়ের গোয়েন্দা শাখার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তাদের হাতে নাতে ধরে ফেলেন র্যাব সদস্যরা। এ চক্রের সাথে জড়িত সন্দেহে গত 7 দিনে 42 জনকে আটক করা হয়েছে। আমাদের কাছে আরো তথ্য ছিল যে আজকে যেহেতু পরীক্ষা হচ্ছে এবং শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষায় নয়, কৃষি ব্যাংকেরও একটি পরীক্ষা চলছিল, তাদের সঙ্গে একটি চক্র আছে যারা বিভিন্ন জায়গায় এই কোশ্চেন আনসার হলগুলিকে প্রেরণ করার জন্য ব্যবস্থা নিচ্ছে। সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের গোয়েন্দা নজরদারি সহ সব রকম কার্যক্রম চলছিল এবং আজকে আমরা এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত 3 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এদিকে দেশের 23টি কেন্দ্রে সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি 30টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও 8টি ডেন্টাল ইউনিটে 3,744টি আসন এবং বেসরকারি 65টি মেডিকেল ও 24টি ডেন্টাল কলেজে 6,355টি আসন রয়েছে। এর বিপরীতে 84,784 জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আমার প্রায় 60টার মতো মানে হয়ে যাবে। আমি আনসার করেছি 80টার মতো। অন্যবারের তুলনায় দেখা যাচ্ছে প্রশ্নটা মোটামুটি পড়ার মতোই পড়েছে বা কমন পড়েছে আর কি। ইচ্ছা তো আছে ঢাকা মেডিকেল কলেজে পড়বো, যেহেতু সবচেয়ে বড় মেডিকেল কলেজ, এবং পরীক্ষা মোটামুটি হয়েছে। প্রশ্ন এবার খুব ইজি হয়েছে। যাদের মেরিট স্কোর ভালো আছে তারাই কেবলমাত্র চান্স পাওয়ার যোগ্য হবে, কারণ প্রশ্ন খুব ইজি হয়েছে। তো এডমিট কার্ডে গ্যালারি নাম্বার 1 লেখা ছিল, যেখানে ওখানে মানে ভুল হয়েছে, ওরা ভুল করছে, যার ফলে 1 গ্যালারি যারা ছিল তারা 3 নাম্বার গ্যালারিতে পরীক্ষা দিতে হয়েছে। এই জন্য আমাদের একটু লেট হয়েছে। হিমশিম খেয়েও পরীক্ষাটা ভালো হয়েছে। এর মধ্যে প্রচন্ড তাপদাহে পুড়ছে সারা দেশ। সাধারণ মানুষের যেন ঘর থেকে বের হওয়াই দায়। আর সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। দিনে রাতে তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় বাড়ছে গরম, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এই সময়টাতে একটু সাবধানে চলাফেরা করার পাশাপাশি বেশি বেশি তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। শিউলি ফোটার গন্ধ ভরিয়ে, ভোরের ঘাসের শিশির ছড়িয়ে, বদলে যাওয়া মেঘে শরতের আগমনী গানের সময় এটা।
তবে প্রকৃতি শরতের শুভ্রতা এমন তাপদাহে ভরিয়ে দিয়েছে যে নগরে নেমে এসেছে অস্বস্তি আর ক্লান্তি। প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হয়েছেন তাদের যেন কষ্টের সীমা নেই। শ্রমজীবী মানুষের দুর্ভোগ যেন আরো চরমে। তাপ ছুটতেছে, তার মধ্যে রিক্সা চলান যাইতেছে না, ঘুরা বিরান যাচ্ছে না, এরকমই হইতেছে। মনে হয় রিক্সা আজকে মনে হয় বাইক হবে মন চায়, মানে যে কোনো জায়গায় একটু ঠান্ডা বসলে পাইলে বসে থাকতো। গরমের কারণে মানে বাসা থেকে বাইরানো যায় না, এর জন্য আজকে ছাতা নিয়ে বাইর হয়েছে। আমার মনে হয় একটু বৃষ্টি হলে সবার জন্য ভালো, এইটাই। এই অবস্থা আরো 2 দিন চলতে পারে বলে বলছেন আবহাওয়া অফিস। আমাদের দেশে বেশিরভাগ স্টেশনে রাত আর দিনের তাপমাত্রার 10 ডিগ্রি পার্থক্য হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে 4-5 ডিগ্রির ভিতর বিদ্যমান, এরপর নর্মালের উপরে তাপমাত্রা, যেটা একটা অসহনীয় অবস্থা আর কি। তো সাগরে এরকম ডিস্টারবেন্স যখন থাকে তখন ল্যান্ডের টেম্পারেচারটা এরকমই হয়। তো এটা আমরা আশা করছি কমা আরম্ভ করবে 20 তারিখ রাতের থেকে একটু কমে যাবে। এদিকে খাবার ও পানি গ্রহণে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে পরামর্শ চিকিৎসকদের। আমাদের খাবারের মধ্যে তরল জাতীয় পদার্থ, বিশেষ করে পানিটা যেন যথেষ্ট পরিমাণ আমরা পান করে থাকি। মোদ্দা কথা হচ্ছে যে এটা দেখতে হবে খাবার আগে, খাবারটুকুও যেন নিরাপদ থাকে। এই গরমে রোদের মধ্যে সরাসরি চলাফেরাটা যতটুকু সম্ভব কম করাটাই বাঞ্ছনীয়। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.6 ডিগ্রি সেলসিয়াস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অন্যদিকে প্রচন্ড খরায় স্থবিরতা নেমে এসেছে রংপুর অঞ্চলেও। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সৈয়দপুরে আজ 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় প্রচন্ড দাবদাহে নাভিশ্বাস উঠছে মানুষের। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমিক, মজুর ও রিক্সাওয়ালারা। অনেকেই গাছের নিচে বসে কিংবা ঠান্ডা পানীয় খেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছেন। পবিত্র ঈদুল আজহার আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। এই ঈদে পোশাকের তুলনায় পশু কেনাকাটার দিকেই ক্রেতাদের বেশি মনোযোগ থাকলেও তার খুব একটা প্রভাব দেখা যায়নি শপিং মলগুলোতে। তবে বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরগুলোর তুলনায় এবারের ঈদে বেচা বিক্রি অনেকটাই কম। অতিরিক্ত গরমের কারণেই সাপ্তাহিক ছুটির দিনেও কাঙ্ক্ষিত ক্রেতা দেখা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। রাজধানীর নিউ মার্কেটের চিত্র এটি। যদিও সারা বছর এখানকার দোকানগুলোতে রমণীদের আনাগোনা থাকে নতুন পোশাকের খোঁজে, তবে উৎসবকে ঘিরে বেড়ে যায় এই ভিড়। কেননা নতুন পোশাক ছাড়া যেন উৎসব উদযাপন অসম্পূর্ণ থেকে যায়। তাই এই ঈদে কোরবানির পশু কেনাকাটার পাশাপাশি থেমে নেই নারীদের ঈদ শপিং। ভিড়ের জন্য আগে আসে, আসলে এই জন্য এখন থেকে কেনাকাটা শুরু করে দিছি। থ্রি পিস কিনবো, জুতা কিনবো, এগুলা। দরদামের বিষয় তো ওই আগের মতোই, বাট কালেকশন কম। এবার একটু কালেকশনটা কম, তারপরেও কি আর করার, এর ভেতরেই বাজেটের মধ্যে কিনতে হচ্ছে। অতিরিক্ত গরম, তারপরেও আমাদেরকে আসতে হচ্ছে, কেনাকাটা তো শেষ করতে হবে কোনোভাবে। তার উপর পছন্দ মতো পাওয়া যাচ্ছে না, যার কারণে ঘোরাঘুরি বেশি করতে হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবারের ঈদে তাদের বেচা বিক্রি অনেকটাই কম। আর ঈদের আগের শেষ শুক্রবারে প্রত্যাশিত ক্রেতা না থাকায় হতাশ তারা। বেচা কিনা নেই বলেন, এর চেয়ে ভালো আনসিজনে বেচা কিনা আছে আমাদের, সিজন বলতেই নেই। রোজার ঈদে যেমন যায়, এখন এই ঈদ একটু খারাপই। যে ক্রাইসিস যেতেছে ব্যবসায়, এখন বলা বাহুল্য, এটা ট্যাক্স ব্যাংক সব দিতে ঠিকই, কিন্তু যারা এই যে ফকরা যারা বসছে, সব আমাদের সব কাপড় নিয়ে বসছে ওরা। দেখেন, অবশ্য ঈদের এখনো সপ্তাহখানেক বাকি থাকায় কাঙ্ক্ষিত বেচা বিক্রি আশা করছেন ব্যবসায়ীরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার জন্য লন্ডন সফরে গেছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে জনগণের মন জয় করা যায় না বলেও মন্তব্য করেন মন্ত্রী। সকালে ভোলার ভাঙন কবলিত ইলিশা ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে এখন বিদেশে গেলেন, লন্ডনে গেলেন, এত বছর পরে কোনোদিন যান না সাধারণত। 2011 সালে একবার গেছিলেন, নাকি গেলেন, গিয়ে উনি ওখানে বসে কি ষড়যন্ত্র পাকাচ্ছেন আল্লাহ মাহফুজ জানে। এখন কি উনি ফিরে আসবেন, আমার নাকি ষড়যন্ত্র করবেন ওখানে বসে শেখ হাসিনাকে উৎখাতের জন্য? গণতন্ত্রের নামে যারা পেট্রোল বোমা মারে তারা গণতন্ত্র হত্যাকারী। সেই হত্যাকারীদের বিরুদ্ধে একদিকে মানুষ হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করছে, সেই হত্যাকারীদের
বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ছেলের সঙ্গে ষড়যন্ত্রের রোডম্যাপ তৈরি করতেই লন্ডন গেছেন বেগম খালেদা জিয়া। বিএনপিকে রক্ষা করতে হলে বেগম জিয়াকে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আবার নতুন করে ষড়যন্ত্র করার জন্য বেগম খালেদা জিয়া সেখানে গেছেন। আমি আপনাকে অনুরোধ জানাবো, তারেক রহমানের সাথে পরামর্শ করে আপনি এবং তারেক রহমান দুজনেই বিএনপিকে নিষ্কৃতি দিন, বিএনপির নেতা কর্মীদেরকে নিষ্কৃতি দিন। শুধু বিএনপিকে বেগম খালেদা জিয়ার হাত থেকে রক্ষা করলে হবে না, অধচেতন নেতা আর যারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় তাদের হাত থেকে বিএনপিকে রক্ষা করুন। বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে দেশ ও দল উভয়ই লাভবান হবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, এই সফরে তারেক রহমানের সঙ্গে দলের পুনর্গঠন সহ রাজনৈতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনার মাধ্যমে তিনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় তিনি এসব মন্তব্য করেন। কেউ বলে ঈদ করতে গেছেন, কেউ বলে চিকিৎসা করতে গেছেন। অবশ্যই ওনার চিকিৎসার জন্য উনি গেছেন। লাভবান কে হচ্ছে ওনার এই ইংল্যান্ডে যাওয়ার জন্য? বিএনপি লাভবান হবে, দেশ লাভবান হবে, মা আর ছেলের মধ্যে আলোচনা হবে। আমি তো সেটা ধরতেই চাই না। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বলি, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসনের সাথে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলোচনা হবে আগামী দিনে বিভিন্ন সমস্যা নিয়ে, বিএনপির অভ্যন্তরীণ সংস্কার নিয়ে ইত্যাদি নিয়ে। সুতরাং নিন্দুকরা যা খুশি বলুক। দুপুরের সময় আরো থাকছে। চামড়াজাত পণ্য শিল্পে নতুন উদ্যোক্তা আসলেও তুলনামূলক কম নারীদের অংশগ্রহণ। দায়ী করা হচ্ছে মূলধন স্বল্পতা সহ সমাজের বিরূপ মনোভাবকে। টাঙ্গাইলে ছেলের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পাশবিকতার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করছে পুলিশ। অবশ্য মামলা দায়েরের পর সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছেলে সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনরা জানায়, গত 15 সেপ্টেম্বর ঘাটাইল উপজেলার নিজ বাড়ি থেকে আল আমিন ও তার মাকে জোরপূর্বক কালিহাতী উপজেলার সাতটি এলাকায় তুলে নিয়ে যায় স্থানীয় রফিকুল ইসলাম রোমা ও তার সহযোগীরা। সেখানে একটি ঘরে তাদের আটকে রেখে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। পরে আল আমিনের মাকে ধর্ষণ করে বখাটে রোমা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা ও তার ছেলেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নামার পরে নাকের মধ্যে একটা ঘুষি মারছে, ঘুষি মারার সাথে সাথে রক্ত বেরতেছে। পরে আতা বোতা ডাল দিয়া লাত্তি গুতা মনে করেন হোমারে বাড়ি, তারপরে তুই প্যান খুল বেড়া করে হাইরা পর আমার ছেলেরে নিয়ে আসলো। আমার ফলে বলতেছে আমারে আপনারা মাইরা ফেলাই দিন, গুলি করে মারে। তাতে আমার দুঃখ নাই, অসুবিধা নেই, কিন্তু আমার মার সামনে দেন আমার নিয়ে ওরা চিকির করতেছে অন্য মাইসা যে খবর দিয়া পুলিশ আনছে। এদিকে এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় তারা অভিযোগ করেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে বর্বরতার সঙ্গে জড়িতদের বাঁচাতে অপচেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা মিছিলে বের হয়ে পুলিশ এখন আমাদের সামনে আগা দিছে। আমরা মহিলারা আমাদের ইজ্জত নিছে, ছেলেদের আমাদের ইজ্জত মারছে। আমরা সুস্থভাবে আমরা বিচার, ছেলে অপমান করছে, তার মান মারছে, এটার আমরা আজাহারের বিচার চাই। তবে বিবস্ত্র করে মারধরের বিষয়টি স্বীকার করলেও ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের কর্মকর্তার। এক নং আসামি রোমা অর্ধ বিবস্ত্র করছে, করছে, এইটুকু সে বলছে। ধর্ষণের বিষয়টা আমরা বলে নাই, এই বিষয়ে আমরা ওই তৎপর আছি এবং আর একটা আসামি আছে, সেই আসামিকে আমরা অ্যারেস্ট করার জন্য আমরা বদ্ধপরিকর অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত রোমা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ, টাঙ্গাইল। রাজধানীতে নারীদের জন্য নির্ধারিত স্বল্প সংখ্যক পাবলিক টয়লেটগুলো এখন ব্যবহারের অনুপযোগী। অতিরিক্ত টাকা, পুরুষদের অবাধ প্রবেশ সহ নানা অনিয়মে গণশৌচাগার ব্যবহারে চরম ভোগান্তিতে পড়ছেন নারীরা। তাই পর্যাপ্ত পাবলিক টয়লেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। শিগগিরই নারীদের জন্য উপযোগী আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাসও দিয়েছে সিটি কর্পোরেশন। রাজধানীর পাবলিক টয়লেট নিয়ে মুজাহিদ শুভ 3 পর্বের ধারাবাহিকে আজ দেখুন শেষ পর্ব।
গাবতলীতে নারীদের জন্য নির্ধারিত একটি টয়লেটে 5 ঘন্টার পর্যবেক্ষণে দেখা মেলেনি একজনও নারীর। তবে প্রায়ই চোখে পড়েছে পুরুষের উপস্থিতি। মাত্র 3 বা 5 টাকায় পুরুষরা গণশৌচাগার ব্যবহার করতে পারলেও 10 টাকার নিচে কোনো প্রয়োজনই সারতে পারেন না নারীরা। আবার নিয়ম থাকা সত্ত্বেও একজন করে নারী অ্যাটেন্ডেন্ট না থাকায় টয়লেট ব্যবহারে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে তাদের। 10 টাকা করে নিলে আমরা অত দূর যাইতে পারি না, এটা আমাদের জন্য কষ্ট। টয়লেটে আসলে দেখলাম মহিলাদের নেই, কিন্তু পুরুষ টয়লেট আছে, লেখা আছে, কিন্তু বাধ্য হয়ে অনেক সময় পুরুষদের টয়লেটে যেতে হয়। আমরা যেখানে সেখানে যেতে পারি না। মসজিদেও কোনো ব্যবস্থা নেই যে মেয়েরা আলাদা করে যাবে, এবং যাওয়াটাও একটু আমাদের কাছে কেমন দেখা যায়। ঢাকার রাস্তায় প্রতিদিন চলাফেরা করেন গড়ে 25 লাখ নারী। আর এই বিপুল সংখ্যার বিপরীতে নারীদের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মোটেই 8টি। ফলে রাস্তায় অবস্থান করার সময় টয়লেট ব্যবহারের মতো সাধারণ নাগরিক সুবিধা পেতে চরম ভোগান্তিতে পড়তে হয় নারীদের। মেয়েদের পাবলিক টয়লেটে দেখি সবসময় ছেলেরাই ব্যবহার করে, এটাতে আমাদের খুব অস্বস্তি লাগে, বিরক্তিও লাগে, এবং এটা সমাধানে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা দেখি না। পুরুষদের টয়লেট বেশি, মেয়েদের টয়লেট কম, তার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। এই বাস্তবতায় নারীদের কাছ থেকে কম সেবা মূল্য নেয়ার পাশাপাশি টয়লেটের সংখ্যা বাড়ানোর জোর তাগিদ এই পরিবেশ। বাথরুম না করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর, আবার অপরিচ্ছন্ন জায়গাতে বাথরুম করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। পাবলিক টয়লেটটা একই জায়গায় না করে একই স্থানের দুটো কর্নারে করলেও কিন্তু হয়, তাহলে নারী অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং নারীর টয়লেটটা পুরুষ কর্তৃক ব্যবহারের টেন্ডেন্সিটা কমে যাবে। শিগগিরই একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় নারীদের জন্য বেশ কিছু আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাস ঢাকা উত্তরের এই কর্মকর্তার। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা খুব দ্রুতই এটি করে ফেলব এবং ওয়াটার এড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও আমরা এ বিষয় নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি এবং তারা করবেন এবং তারা ডিজাইন আমাদের দিয়েছেন, আমরা সেটিকে অনুমোদন দিয়েছি। অনেক ক্ষেত্রে বাইরে নির্দেশনা থাকার পরেও বিভিন্ন অজুহাতে নারীদের টয়লেট ব্যবহার করেন পুরুষরা। এমন অভ্যাস বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকেও জোর দিলেন সচেতন নারীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভিন্নধর্মী খাত হওয়ায় চামড়াজাত পণ্য তৈরির শিল্পে খুব বেশি অংশগ্রহণ নেই নারী উদ্যোক্তাদের। এর উপর রয়েছে মূলধন স্বল্পতা। তবে চামড়া শিল্পে নারী উদ্যোক্তাকে গ্রহণ করার ক্ষেত্রে বিরূপ মানসিকতাকে জয় করেও নিজ উদ্যোগে এগিয়ে চলেছেন অনেক নারী। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ এখন আর নতুন নয়, কিন্তু চামড়া শিল্পে নারী উদ্যোক্তা তা যেন এখনো খুব সহজে মেনে নিতে পারে না বর্তমান সমাজ ব্যবস্থা। তাই তানিয়া ওয়াহাব কিংবা নাজমা খাতুনদের এগিয়ে যেতে হয় কেবল ব্যবসায়িক বৈরী পরিবেশেই নয়, পারিবারিক অসহযোগিতার মধ্য দিয়েও। নিজের অদম্য ইচ্ছার কারণেই 2005 সালে মাত্র 20,000 টাকা মূলধনে ব্যবসা শুরু করেন নাজমা খাতুন। 10 বছর যেতে না যেতেই এখন কোটি টাকার ব্যবসা তার। আমার হাজবেন্ড মোটেই চাইতো না যে আমি যেন বিজনেসে আসি, কিন্তু আমার মন চাইতো যে না, আমি পারবো। আমি যেখানে জব করতাম সেখানে আমাদের অফিসে একটা সমিতি ছিল, ওখান থেকে 20,000 টাকা লোন নিলাম। লোন নিয়ে আমার হাজবেন্ডকে বললাম যে এটা টাকা নাও, আর জুতা যা যা মেটেরিয়াল কেনা লাগবে তুমি এটা কিনে নিয়ে আসো। তো আমার হাজবেন্ড যদিও বাধা দিয়েছিল, কিন্তু তখন আমার কথা শুনলো। এখন 160 জন ওয়ার্কার আমার ফ্যাক্টরিতে কাজ করে। লেদার টেকনোলজি নিয়ে পড়ালেখার পরও ব্যবসা শুরু করাটা সহজ ছিল না তানিয়া ওয়াহাবের। প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকার পরও ব্যবসার শুরুতে মূলধন স্বল্পতাই ছিল তার বড় বাধা। মেয়েরা কিন্তু ফ্যামিলি থেকে ওই পাশ করার পরপরই যেটা তাকে সাপোর্ট দিবে সেটা না। তো সেক্ষেত্রে যদি সেই ফাইন্যান্সটা তারা পায়, স্টার্ট আপ ফাইন্যান্স, তারপরে যখন ওরা সার্ভাইভ করবে 2 বছর 4 বছর 3 বছর পরে, তখন তারা সেই ইন্টারেস্ট রেট নর্মাল সেটাতে নিয়ে আসলে আমার মনে হয় অনেক অনেক উদ্যোক্তা আমরা পেতে পারি। গেল কয়েক বছরে চামড়াজাত পণ্যের ব্যবসায় নতুন উদ্যোক্তার সংখ্যা কিছুটা বাড়লেও সে তালিকায় নারীদের সংখ্যা অনেক কম। র ম্যাটেরিয়ালস কিনতে যাচ্ছি কোথাও, ওরা আসলে ওভাবে ইম্পর্টেন্স দিতে চায় না, কারণ চিন্তা করছে একটা মেয়ে আসছে কথা বলছে, এটা নিয়ে কি বুঝে। অ্যাকসেপ্টেবিলিটিটা একটু কম, তো মেয়ে হওয়াতে হয়তো একটু আমাদের সোসাইটির কারণে কনটেক্সটের জন্যই একটু ডিফিকাল্ট হয়। এ অবস্থায় নতুন উদ্যোক্তাদের পথ চলাকে আরো সহজ করতে সরকারের উদ্যোক্তা সৃষ্টির কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্বারোপ করলেন চামড়া শিল্পের নারী উদ্যোক্তারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার ছুটির দিন হয় সকাল থেকে আয়কর দাতাদের উপচে পড়া ভিড় রাজধানীর জাতীয় আয়কর মেলায়। মেলা তৃতীয় দিন রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়কর মেলা ঘুরে দেখেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন খান আলমগীর এমপি, উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ এমপি, আমানুল্লাহ আমান এমপি সহ আরও অনেকে।
মেলায় প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, প্রবীণ নাগরিক ও মহিলাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা রয়েছে। মেলা বিকেল 5টা পর্যন্ত চললেও শুক্রবার হয় দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত জুম্মার নামাজের বিরতি ছিল। এবছর বিভাগীয় শহরগুলোতে 7 দিন, জেলা শহরে 4 দিন এবং উপজেলা শহরে 1 থেকে 2 দিন করে এ মেলার আয়োজন করা হয়েছে। যশোরের রাজারহাটে অগ্রণী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা 21 লাখ টাকা লুট করে নিয়েছে বলে জানা গেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 2 নিরাপত্তা রক্ষীকে। পুলিশ জানায়, গতরাতের কোনো এক সময় একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত ব্যাংকের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরে থাকা নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে গ্যাস দিয়ে ভল্ট কেটে টাকা লুট করে। একই সঙ্গে ব্যাংকের সিসিটিভির ক্যামেরা ভাঙচুর ও হার্ড ড্রাইভ নিয়ে যায় তারা। এ ঘটনায় সাইদুর ও বিশ্বজিৎ নামে 2 নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ব্যাংকের ভল্টে সর্বোচ্চ 10 লাখ টাকা রাখার নিয়ম থাকলেও গতকাল বিকেলে ব্র্যাক, আশা ও আদ্দিন নামে 3টি এনজিও থেকে বেশ কিছু টাকা জমা দেয় ভল্টে 21 লাখ টাকা রাখা হয়েছিল বলে জানিয়েছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র পাল। গ্যাস দিয়ে এটা কেটে আমাদের ভোল্ট রুমে ঢোকে এবং যে টাকার যে ভোল্ট আছে সেটাও গ্যাস দিয়ে কেটে এবং ওর ভিতরে আমার নগদ রক্ষিত 21 লাখ টাকা ছিল, ওইটা নিয়ে গেছে। 21 লক্ষ টাকা এদের মিসিং হয়েছে এবং ভল্ট কেটে এই সংঘবদ্ধ যে অপরাধী যারা আছে তারা এই কাজটি করেছে এবং এখানে আমরা পুলিশ সিআইডি এবং পিবিআই যারা আছে আমরা একত্রে একযোগে আমরা কাজ করতেছি এবং আশা করি যে অল্প সময়ের ভিতরে আমরা এই অর্গানাইজড ক্রিমিনাল যারা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। রাজধানীর কদমতলী থেকে শীর্ষ সন্ত্রাসী জনি, গ্যান্ডারিয়া থেকে অপর এক শীর্ষ সন্ত্রাসী এবং যাত্রাবাড়ি এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে 8 ডাকাত সহ গত 7 দিনে 41 জন ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় কদমতলী এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী জনির কাছ থেকে দেশীয় অস্ত্র এবং যাত্রাবাড়ি এলাকায় 8 ডাকাতের কাছ থেকে 2টি কার, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঈদুল আজহা উপলক্ষে এ অভিযান চলছে বলে জানিয়েছেন ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার নুরুল ইসলাম। বিগত 1 সপ্তাহের অভিযানে আমরা 41 জন ছিনতাইকারী এবং এই পেশাদার যে অপরাধী যারা ঈদুল আজহা উপলক্ষে বিশেষ অপরাধে পরিকল্পনা এঁকেছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করে মোটামুটি সমাজে আমরা ওয়ারি বিভাগকে অন্তত স্বস্তির একটা জায়গাতে নিয়ে আসছি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে। জাতিসংঘের 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে 25 সেপ্টেম্বর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে জাতিসংঘ গৃহীত খসড়া প্রস্তাবনা সিদ্ধান্ত আকারে অনুমোদন করবেন। আগামী 28 সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে লক্ষ্য গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা করবে সদস্য রাষ্ট্রগুলো। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দেওয়ার আগেই সুন্দর আগামীর দিক নির্দেশনায় বিশ্ব নেতারা মিলিত হবেন 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলনে। আশা করা হচ্ছে জাতিসংঘের 193টি রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ যোগ দেবেন এই সম্মেলনে। গত 2.5 বছর ধরে প্রস্তুত করা বাংলাদেশ সহ নির্বাচিত জাতিসংঘের 30টি দেশের সমন্বয়ে গঠিত ওপেন ওয়ার্কিং কমিটির 2015 পরবর্তী টেকসই উন্নয়নে 17টি লক্ষ্য অর্জনের খসড়া অনুমোদন হবে এখানে। এদিকে আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশন। জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকরী সভাপতি আইনার গুন্নার জানালেন, জাতিসংঘের এবারের অধিবেশন হবে খুবই গুরুত্বপূর্ণ। এবারের অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম সভা উদযাপনের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশ্বের প্রতিটি দেশ যাতে দ্রুত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয় সে বিষয়ে বিভিন্ন কৌশল ও করণীয় সম্পর্কে একটি রূপরেখা তুলে ধরা হবে। আর গণমাধ্যমে যেহেতু প্রত্যেক দেশের জনগণের মতামত উঠে আসে, তাই টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হবে। আর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর AK আব্দুল মোমেন জানালেন, 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডাতে ঢাকার সবগুলো প্রস্তাবনাই গৃহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 2000 সালে যখন MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হয় সেই অনুষ্ঠানে এসেছিলেন, সেইটাতে সই করেছিলেন ডিক্লারেশনে। আর আমরা আশা করতেছি এইবারে
এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই যে ঐতিহাসিক একটা ডকুমেন্ট ইউএন তৈরি করেছে, সেগুলো শুধু সই করবেন না, সই করার মধ্যে একটা পার্থক্য আছে। পৃথিবীর মধ্যে বোধহয় তিনি একমাত্র মহিলা রাষ্ট্রনায়ক যিনি 2000-এ সই করেছেন, 2015 সালে সই করবেন। যেহেতু আমরা এমডিজির ক্ষেত্রে একটা বেশ সুনাম অর্জন করেছি, একটা মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি, শুধু আমাদের বক্তব্যটুকু অন্যরা বেশ শ্রদ্ধার সাথে শুনে, তার ফলে আমাদের যতগুলো প্রস্তাব তারা গ্রহণ করেছে। ইউএনএতে আমরা উন্নয়নশীল দেশগুলোর সব দেশের মধ্যে আমরা একটা সম্মানজনক অবস্থানে আছি। দেশের অর্থ বিদেশে পাচারের বিরুদ্ধে এবং উন্নত দেশে ডিউটি ফ্রি, কোটা ফ্রি পণ্যের আমদানির নির্দেশনা সহ এবার জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে বলেও জানান রাষ্ট্রদূত মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব ও পরিবেশ বান্ধব, অর্থনৈতিক বৈষম্যহীন এবং আরো বেশি অংশীদারিত্বমূলক শান্তির ভবিষ্যৎ পৃথিবী গড়ে তোলার দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখবেন এই সম্মেলনে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র সাংবাদিকরা সভায় অংশ নেন। সাধারণ সভা শেষে বিকেলে নির্বাচনের মাধ্যমে সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন সমিতির সদস্যরা। সার্বিয়ার সঙ্গে সীমান্ত খুলে দেওয়ার 24 ঘন্টার মাথায় 8টি প্রবেশ মুখের 7টি বন্ধ করে দিয়েছে ক্রোয়েশীয় সরকার। বন্ধ করে দেয়া হয় স্লোভেনিয়ামুখী সব যান চলাচল। বৃহস্পতিবার পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য দেশটিতে প্রায় 11,000 অভিবাসী প্রবেশ করায় তাদের চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খায় কর্তৃপক্ষ। ক্রোয়েশিয়ার ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে তাদের সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা নেই বলে মন্তব্য করে হাঙ্গেরি। এদিকে ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত বাধ্যতামূলক কোটা প্রণয়নের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের ভোটাভুটিতে আবারও প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় বেশিরভাগ সদস্য। সার্বিয়ার সীমান্ত অতিক্রম করে ক্রোয়েশিয়া প্রবেশের সময় বৃহস্পতিবার পুলিশি বাধার মুখে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে দেশ ছেড়ে আসা এসব মানুষ। অভিবাসীদের ঢল সামাল দিতে দেশটির সরকার সার্বিয়ার সঙ্গে সীমান্ত খুলে দেওয়ার একদিনের মাথায় 8টি প্রবেশ মুখের 7টি বন্ধ করে দিলে অনিশ্চয়তার মুখে পড়ে তারা। সম্ভাব্য সংকট এড়াতে স্লোভেনিয়ামুখী সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। যারা এরই মধ্যে স্লোভেনিয়া পৌঁছে গেছেন তাদেরও ক্রোয়েশিয়া ফেরত পাঠায় দেশটির কর্তৃপক্ষ। অভিবাসীদের সংখ্যা আমাদের ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে। ত্রাণের মজুদও শেষের পথে। তবে আন্তর্জাতিক বিধিমালা মেনেই আমরা অভিবাসীদের সেবা দিয়ে যাচ্ছি। অভিবাসীদের সামাল দিতে ক্রোয়েশিয়ার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য ইইউভুক্ত রাষ্ট্র ক্রোয়েশিয়া সেনজেন জোনের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা এখনো হয়নি। ক্রোয়েশিয়া এখন যে সংকটের মুখে পড়েছে আমরা তা 8.5 মাস সহ্য করেছি, অথচ ক্রোয়েশিয়া এখন অভিবাসীদের নিয়ন্ত্রণই করতে পারছে না, উল্টো হাঙ্গেরির ওপর দায় চাপাতে চাইছে। তবে অভিবাসীদের চাপ ভাগ করে নেওয়া প্রসঙ্গে প্রতিবারই কৌশলে দায় এড়িয়ে যায় স্লোভেনিয়া। ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত বাধ্যতামূলক কোটা ব্যবস্থার শুরু থেকেই বিরোধিতা করে আসছিল দেশটি। এ প্রস্তাবের বিষয়ে বিতর্ক ওঠায় ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবার একটি প্রতীকী ভোট অনুষ্ঠিত হয়। এ সময় প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 370টি, বিপক্ষে যায় 134টি। 23 সেপ্টেম্বর ইইউ সম্মেলনে এ সংকট মোকাবেলার বিষয়ে জোটের সব দেশ একটি কার্যকর সমাধানে আসবে বলে আশা প্রকাশ করেন জার্মানি। ভোটের ফলাফল দেখে মনে হবে যে ইউরোপ কোনো সংখ্যক অভিবাসী গ্রহণে প্রস্তুত, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিকভাবে তা অসম্ভব। শরণার্থীর সংজ্ঞা বা জেনেভা কনভেনশনের নীতিমালা আমরা এড়িয়ে চলতে পারি না। এদিকে 3 দিন ধরে তুরস্ক সরকার গ্রিস ও বুলগেরিয়ায় পাড়ি জমানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করায় পশ্চিমাঞ্চলীয় ইদ্রিনের শহরে খোলা আকাশের নিচে অপেক্ষমান কয়েকশো অভিবাসী অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা অবিলম্বে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানায়। এদিকে অভিবাসীদের ঠেকাতে তুরস্ক সীমান্ত এলাকায় 1000 সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে বুলগেরিয়া। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। AFC অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের খবর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশের কিশোররা। প্রতিপক্ষ শক্তিশালী সংযুক্ত আরব আমিরাত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়।
বাছাই পর্বে ডি গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 5-1 গোলের বড় ব্যবধানে হেরেছে সৈয়দ গোলাম জিলানির দল। তাই চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলার কিশোরদের। তবে সমীকরণে সেই আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। যদিও আগের ম্যাচে লাল কার্ড দেখায় নিয়মিত গোলরক্ষক ফয়সালের এই ম্যাচে না খেলাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। তারপরও কদিন আগেই সৌদি আরবকে হারানো আরব আমিরাতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে সাফ চ্যাম্পিয়ন শাওন নিপুরা। সবশেষ 2006 সালে এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বে খেলেছিল বাংলাদেশ। প্রকৃতিতে চলছে শুভ্র শরৎ, আর এই শরৎকে বরণ করে নিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সকালে আয়োজন করা হয় শরৎ উৎসব। শরৎ ঋতুর আগমন ও শুভ্রতাকে স্বাগত জানিয়ে ঠিক সকাল 7টায় বকুলতলায় শুরু হয় উৎসবের উদ্বোধন। প্রায় 1.5 ঘন্টা গান, নাচ, আবৃত্তি আর বাণী পাঠের মধ্য দিয়ে চলে শরৎ বন্দনা। আকাশে শরতের সাদা মেঘ আর নিচে কাশফুলের স্নিগ্ধতায় বকুলতলায় সব বয়সী নারী পুরুষ মেতে ওঠেন শারদীয় পরিবেশে। এ সময় তাদের পোশাকেও ছিল শুভ্রতার ছোঁয়া। অনুষ্ঠানে দলীয় সঙ্গীতের পাশাপাশি পরিবেশিত হয় একক সঙ্গীত। শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে ভিড়, গরমেও ভাটা পড়েনি উৎসাহে। তবে অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে। প্রচন্ড দাবদাহে পুড়ছে রাজধানী সহ পুরো দেশ। কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা থাকবে আরো 2-3 দিন। কোরবানির ঈদের আগে রাজধানীর শপিং মলগুলোতেও চলছে কেনাকাটা। অতিরিক্ত গরমে ক্রেতা সমাগম কম, বলছেন বিক্রেতারা। চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ইউজিসি ভবনে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কর্মকর্তা সহ আটক 3। এবং টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ। মামলা দায়েরের পর দুজনকে গ্রেফতার করলেও পুলিশ বলছে শুধু নির্যাতনের কথা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।